শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ। ঋতব্রত, অনেকেই বলছেন এই উপমহাদেশে আবার বিষাক্ত নিঃশ্বাস পড়তে শুরু করেছে। সংখ্যালঘুরা বিপদ মানেই বিপজ্জনক একটা উপসর্গ। এই উপসর্গ উঠে আসছে সমাজের অতল গভীর থেকে। আবার আরেক পক্ষ বলছেন যে কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। কেন এই কথা বলছি, কেন আজকে আলোচনা করব বিশেষ করে বাংলাদেশ এবং কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এবং পরবর্তী যে ঘটনা ঘটেছে তা নিয়ে, তার কারণ আছে। প্রথমেই বলি যে শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভময়রা, স্বাগত আপনাকে বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রততে। আর প্লাসে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কিঞ্জল ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, বামপন্থী আইনজীবী এবং অবশ্যই বামপন্থী। এবং আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমি প্রথমে একবার একটু এক নজরে দেখে নেব যে আজকে বিরোধী দলনেতা কলকাতার রাজপথে যে মিছিলটা বার করেছিলেন সেখান থেকে তিনি কি বলছেন এক নজরে দেখে নেব। গতকালই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। শুভেন্দুদা, গতকালই আপনি ডাক দিয়েছিলেন, আর আজকে নাকি ইউনিট শোনা যাচ্ছে সংখ্যালঘু সংগঠনের সাথে মিটিং করে ডাক দিয়েছে। সন্ত সমাজ, সাধু সমাজ, সনাতন পরিষদ, রাষ্ট্রবাদী যুবকরা, মহিলারা সবাই পথে। একজনকে করতে হয়, পুজোতেও পুরোহিত থাকে, পুজোতেও পুষ্পাঞ্জলি যে দেয় সে ঋত্বিক থাকে। বলছি সেখানে বাংলাদেশ তাকত দেখাচ্ছে। দেখুন, 10,000 হিন্দু, জলের ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, পোস্টার নেই, ব্যানার নেই, লিফলেট নেই। শরৎ কোটারি, রাম কোটারি, অমর রাহে। 500 বছরের স্বপ্ন, রাম মন্দির তৈরি হয়েছে। আর 6 ডিসেম্বর প্রত্যেক হিন্দুর কাছে বীরত্বের, শৌর্যের, গর্বের। পাকিস্তান বলছে তাদের অ্যাটম বোম নাকি বাংলাদেশের জন্য আছে। বলছে বাংলাদেশের জন্য পাকিস্তানের অ্যাটম বোম। 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা। আমাদের জল না গেলে বিপাশা কাবেরী থেকে জল খাওয়া জুটে না। জল দেয় ভারত, বড় বড় কথা বলছে। মোদিজি চাইলে কাল জল বন্ধ করে দিতে হবে। আজকে আমরা জল খাই, রান্না করে, স্নান করে, ওই জলটা আমরা দিই। যার জল নেই সে বড় বড়। আজকে ইউনুস সেখানে সংখ্যালঘু সংগঠনের সঙ্গে মিটিং করেছেন, বলছেন সংখ্যালঘুরা অত্যাচারিত। কর্পোরেশনের যা আবর্জনা আছে আমাদের কার্গো ফ্লাইটে ফেলে দিয়ে এলে ও ঢাকা পড়ে যাবে ইউনুস, আর কিছু লাগবে না, আর্মি লাগবে না। আপনার কাছে শেষ প্রশ্ন শুভেন্দুদা, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে কি করবেন? জঙ্গিবাদের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো গত কয়েক দশক ধরে ভূমিকা নিয়েছে, আমেরিকা, ভারতবর্ষ, ইউকে সহ, তারা নিশ্চিতভাবে এই জঙ্গিবাদ নির্মূল করার জন্য আমার বিশ্বাস জানুয়ারির 3য় সপ্তাহে যখন বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে তারা উদ্যোগ নেবেন, এই বিশ্বাস আছে। বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে, কেন আসবে কারণটা সবাই জানে। জানুয়ারির 3য় সপ্তাহে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সনাতনীদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি বললেন একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে বিশ্বের রাজনীতিতে, এমনটাই কিন্তু তার মন্তব্য। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা। আমরা দেখছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু বাবু কি বলছেন, এবং শুভেন্দু বাবুর কথা রেজ ধরেই আমি প্রথমেই চলে যাব শুভময় মৈত্রর কাছে। কলকাতা দেখতে প্রস্তুত বছরের পর বছর, শতকের পর শতক, দশকের পর দশক বিভিন্ন আন্তর্জাতিক ঘটনায় উদ্বেলিত হয়ে পড়া। কয়েক দশক যদি পিছিয়ে যাই তাহলে দেখতাম যে আমার নাম তোমার নাম ভিয়েতনাম। এই তো সেদিন প্যালেস্তাইনের পক্ষেও মিছিল হলো। কোথাও এই যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে এই যে মহানগরে যে বিভিন্ন সময় মিছিল বা বিভিন্নভাবে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় যে বাঙালিরা থাকেন ধীরে ধীরে তাদের মানসিকতার পরিবর্তন ঘটছে?
না, সেরকম মনে হয় না। মানে তোমার নাম আমার নাম চট্টগ্রাম, চট্টগ্রামও তো হতে পারে। ফলে সেই জায়গাটায় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত অবিচারের প্রতিবাদ তো একসঙ্গে মানুষ করতে পারেন না, যেটা আমাদের সামনে আসে এবং আমরা যেখানে যতটা বলার সুযোগ পাই, প্রতিটি মানুষ, প্রতিটি বাঙালি, বাঙালি বলতে একেবারে তার কোনো জাতি ধর্ম বর্ণ নেই, সেই বাঙালিরা বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এবার বিভিন্ন, আমাদের তো পৃথিবীর যে মানচিত্র, সেখানে তো পেন্সিল দিয়ে দাগ টেনে দেশগুলোকে আলাদা করা হয়েছে এবং সেই জায়গায় আমাদের যে দুটি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুটি অঞ্চলের যে সংস্কৃতি, তার মধ্যে প্রচুর মিল, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে পৃথিবীর প্রতিটি দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে একই সঙ্গে মৌলবাদ, মৌলবাদের দুটো রূপ আছে, একটা ধর্মীয় মৌলবাদ, একটা রাজনৈতিক মৌলবাদ। এক রাজনৈতিক মৌলবাদ সংসদীয় ব্যবস্থার মাধ্যমে যেটা হাসিনা কায়েম করেছিলেন অনেকগুলি বছর ধরে, সেই রাজনৈতিক মৌলবাদের বিরুদ্ধে যখন মানুষের আন্দোলন হলো, সেই আন্দোলনটা হাইজ্যাক করে নিলেন ধর্মীয় মৌলবাদীরা এবং সেই জায়গায় ধর্মনিরপেক্ষ মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন, যাদের গান, যাদের কবিতা একেবারে একই, সে রুদ্রই হন বা রবীন্দ্রনাথই হন, আমাদের যে কথা বলার স্বর, যে স্বর একেবারে এক, সেই জায়গায় আমরা আবার আরেকবার হারলাম, যেখানে রাজনৈতিক আধিপত্যবাদের বদলে এলো ধর্মীয় মৌলবাদ। এবং এ তো আমাদের দেশেও হচ্ছে। আজকেই একটু আগে শুভেন্দু বাবু কথা বলছিলেন যখন 6ই ডিসেম্বর, সত্যিই তো বাঙালি হিন্দু হিসেবে কিছু বাঙালি হিন্দু ভাববেন 6ই ডিসেম্বর দুর্দান্ত, আবার অনেক বাঙালি হিন্দু একই সঙ্গে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার ধুলো ঝাড়বেন, দেখবেন তাতে হয়তো গায়ের ধুলো সবটুকু ঝাড়া গেল না। ফলে এই তর্ক বিতর্ক চলবে, পশ্চিমবঙ্গে চাটুকারিতা চলবে শাসকের প্রতি, কেন্দ্রে শাসকের বক্তব্য থাকবে, একই সঙ্গে ভারতবাসী হিসেবে আমরা গর্বিত থাকব দেশের বৃহত্তম গণতন্ত্র, যে গণতন্ত্রে দাঁড়িয়ে আমরা একই সঙ্গে রাজ্য, কেন্দ্র কিংবা অন্য দেশ সম্পর্কে সরাসরি মন্তব্য করতে পারি, যে সুযোগটা আজকে আপনার চ্যানেলেও পাচ্ছি। ফলে আগামী দিনে স্বপ্ন থাকবে যে ধর্মনিরপেক্ষ মানুষ, সংস্কৃতিবান বাঙালি তারা জিতবেন। আপাতত যেটা আমরা বাংলাদেশে দেখছি সেটার আমরা নিন্দা করছি, সেই নিন্দার ভাষা হয়তো সবাই মিলে একজোট হয়ে রাস্তায় নেমে করতে পারছি না। বিভিন্ন ঘটনার সাপেক্ষে যে বিষয়গুলো নির্ধারিত হয়, যতটা আমরা আরজিকর ঘটনায় একসঙ্গে নামতে পেরেছিলাম, সে বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা ভাববেন। তবে একই সঙ্গে লক্ষ্য রাখবেন, বিজেপির যে বড় বড় মিছিলগুলোও হচ্ছে, অদ্ভুতভাবে সেগুলো কিন্তু বিজেপির নাম নিয়ে নয়। ফলে এইখানে বিজেপির যে কেন্দ্রীয় বিজেপি, অর্থাৎ যখন একটা দল রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতায় আসেন তখন তারা অনেকটা দায়িত্বশীল হয়ে পড়েন। এবং পশ্চিমবঙ্গে কেন বিজেপি বলে মিছিল হচ্ছে না এবং একটা ধর্মের যে অংশ সেটা নিয়ে মিছিল হচ্ছে, এই মিছিল কিন্তু ভুল বলছি না আমি, এই মিছিল, এই প্রতিবাদ কিছু মানুষ করবেনই তাদের মতো করে, কিন্তু এই দূরত্বটা বোঝা যাচ্ছে। এবং সবশেষে যা ঘটছে বাংলাদেশে, এটা যদি চলতে থাকে সবচেয়ে বেশি সুবিধে পাবে তৃণমূল এবং বিজেপি। তাদের যে জোটের ভোট, তাদের যে জোটের আসন 294, হয়তো 294 থাকবে এবং এই পরিস্থিতিতে বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি পশ্চিমবঙ্গে আরো কম ভোট পাবে বলেই আপাতত মনে হচ্ছে, যদি না তাদের নেতৃত্ব সঠিকভাবে পথে নামতে পারেন, তাদের বক্তব্য ঠিকভাবে বলতে পারেন। অবশ্যই বাংলাদেশে আজকেও সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং বিদ্বেষমূলক বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সে ছবিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, আমাদের কাছেও সেই ছবি এসে পৌঁছেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন এই সময়টা বাংলাদেশে চূড়ান্তভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। যদিও বাংলাদেশের একাংশ মিডিয়া তারা বারবার করে বলছেন এ সবই নাকি ফেক নিউজ, তার নাকি যথার্থ কোনো রকম যথাযথ কারণ ছাড়াই কিছু ছবি নাকি ভাইরাল হচ্ছে। কিন্তু আমরা জানি যে এই ছবিগুলো গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। তার কারণ বিভিন্ন জায়গায় মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এবং কালকেই আমরা রাত্রেবেলা দেখছিলাম বাংলাদেশ থেকে একজন ইউটিউবে লাইভ করছেন এবং তিনি প্রকাশ্যে বলছেন যে এই ধরনের ঘটনা তাদেরও যন্ত্রণা দেয়। আমি একবার চলে যাব জ্যোতির কাছে। বিশেষ করে আমি জানি যে শুভময় মৈত্র যে কথা বললেন সেই কথার সুর ধরেই চাই। ওপারে অর্থাৎ বাংলাদেশে যত সংখ্যালঘুদের দুর্দশা হবে, তত এপারে ভারতীয় জনতা পার্টির এই বঙ্গের সুবিধা। আরো পরিষ্কারভাবে বলতে গেলে যে মেরুকরণ করা হয়েছে,
অর্থাৎ একদিকে শাসক অন্যদিকে বিরোধী, যারা এই মুহূর্তে বিধানসভায় আছেন, যারা ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। সবেধন নীলমণি বায়রন ছিলেন, তিনি এখন শাসকে। আপনাদেরই সুবিধা, আর কারোর কোনো সুবিধা নয়, বরং অসুবিধা হবে বাম এবং কংগ্রেসের, কারণ তারা কোনো রকম ধর্মীয় মেরুকরণের রাজনীতির থেকে দূরে থাকেন। কোথাও কি আপনার মনে হচ্ছে যে এমন একটা অবস্থা চলে এসেছে, বিশেষ করে 2024-এর নির্বাচনের ফলাফল বেরোনোর পর এবং 29টি অত্যন্ত মূল্যবান লোকসভা আসন এ রাজ্যে শাসক পাওয়ার পর এবং 6টি উপনির্বাচনে ভরাডুবি হওয়ার পর, দুর্নীতি যতই বাড়ুক, যাই হোক না কেন, মানুষ শাসককে ভোট দিচ্ছে। অবস্থার পরিবর্তন একভাবেই হতে পারে, সেটা হচ্ছে ধর্ম। অর্থাৎ ধর্মীয় সুশ্রুরি ছাড়া এ রাজ্যে কিছুতেই আর কেউ ভোট পাবে না শাসক ছাড়া। আমি সেটা বিশ্বাস করি না। আমি এই ভিউতে সাবস্ক্রাইব এই জন্যই করব না, তার কারণ আমি ইতিহাসটা পড়েছি এবং এই পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির যে ইতিহাস সেটাও আমরা সবাই জানি, যে কোন পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, কার দ্বারা তৈরি হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জির কী অবদান ছিল। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ভারতীয় জনতা পার্টি, তার আগে জনসংঘ, তারও প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গেরও ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার। তো সেখানে দাঁড়িয়ে যখন এই কোশ্চেন আসলো যে দেশভাগ তো হলো ধর্মের ভিত্তিতে, এবং যেহেতু মুসলিমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না, এই দাবিতে জিন্না যখন আপনার বোম্বে অধিবেশনে সেই প্রস্তাব রাখলেন, এবং তারপরে যখন সেই প্রস্তাবের পরে ভিত্তি করে দেশভাগ হলো, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বিখ্যাত বক্তব্য ছিল, পার্লামেন্টেও ছিল, পার্লামেন্টের বাইরেও ছিল, যে ক্লিন এক্সচেঞ্জ অফ পপুলেশন করতে হবে। অর্থাৎ যদি এই সমস্যাটা, যে এই যে হিন্দু মুসলিম যে সমস্যা আমরা দেখেছি 1946 সালে নোয়াখালী দাঙ্গা, গ্রেট ক্যালকাটা কিলিং, একের পর এক গণহত্যা চালানো হয়েছে হিন্দুদের উপরে, তো এর সমস্যার সমাধানটা কোথায়? তো উনি বলেছিলেন যে ক্লিন এক্সচেঞ্জ অফ পপুলেশন করতে হবে, অর্থাৎ জনসংখ্যার বিনিময় করতে হবে। জনসংখ্যার যদি বিনিময় করা হয় তাহলে একমাত্র সমাধান হতে পারে। সেই প্রস্তাবে তদানীন্তন কংগ্রেসের নেতৃত্ব রাজি হননি, এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের অবস্থা 22% থেকে এখন যেহেতু ভারতীয় জনতা পার্টি সেই হিসেবে গণ আন্দোলন করতে পারেনি, যেহেতু আরজি করের গোটা ঘটনায় কার্যত আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দেয়নি, ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান করতে হলো, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেননি, সময় দেননি, সেই পরিস্থিতিতে কিছুটা হলেও বামেদের চোখে পড়েছিল এবং বিভিন্ন এমন শক্তিকে চোখে পড়েছিল যারা লোকসভা নির্বাচনে বা গত বিধানসভায় নো ভোট টু বিজেপি বলতো। এই যে তলানিতে নেমে গেলেন, কোথাও তো আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত যে বাংলাদেশের মৌলবাদী যারা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করছে, নির্যাতন করছেন, তারা আপনাদের আবার মরা ঘাঙে ভরা জোয়ার খেলতে সাহায্য করে। একদমই ঠিক। আমি বলছি শুনুন, এই বাংলার যে রাজনীতি যে আবর্তিত হচ্ছে, এবং আপনি অনেক দীর্ঘদিনের সাংবাদিক, এই বাংলায় আপনার সেকুলারিজমের চর্চা করতে গেলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং কঠোর আঘাত এবং আপনার তরোয়ারির আঘাত করতে হয়, এবং তাদেরকে প্রমাণ করতে হয় যে যদি সেকুলার আমাকে হতে হবে তাহলে গরুর মাংস খেতে হবে। এই যে রাজনীতি আবর্তিত হয়েছে পশ্চিম বাংলা জুড়ে, এবং এটা তো শুধু বাংলাদেশে নয়, পশ্চিম বাংলাও, আপনি বেলডাঙ্গা থেকে শুরু করে এই কিছুদিন আগে আপনার কালী পুজোর সময় কিছু দূরে আপনার হচ্ছে কামালগাজীতে যেভাবে এই কালী প্রতিমা ভাঙচুর করা হয়েছে, আমাদের কিছু লোক শোভাযাত্রায় যাচ্ছিল আপনার দুর্গাপুজোর বিসর্জনে, সেখানে যেভাবে আঘাত করা হয়েছে, আপনার আমি বলে দিচ্ছি, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। যেভাবে দুর্গাপুজো করার জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়, আপনার দুর্গাপুজোর বিসর্জনের জন্য হাইকোর্টকে আপনার অবজারভেশনে আনতে হয়, হাইকোর্টকে বলতে হয় যে এটা অন্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের হয়ে কথা বলার জন্য যদি ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক হয়, হিন্দুদের হয়ে 100 বার ভারতীয় জনতা পার্টি কথা বলবে এবং নির্যাতিতা আপনার কথা আমি কোনো তর্কই করছি না। আমি ধরুন আপনাদের সব কটা কথা ঠিক আছে, তাহলে যেখানে মানুষ সে তার ধর্ম পালন করতে পারছে না, আপনার অভিযোগ মোতাবেক, অভিযোগ নয়, দ্যাট ইজ ফ্যাক্ট, আমি ধরে নিলাম ফ্যাক্ট, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না কেন? ওই 29 নম্বরের জন্য, ওই ম্যাজিকে?
রাষ্ট্রপতি দেখুন, এটা আমাদের তো কংগ্রেস গভর্নমেন্ট নয় যে 356 আমি 86 বার আচ্ছা লাগাবো। আচ্ছা আচ্ছা আমাদের আপনারা মণিপুরের বক্তব্য মতো হচ্ছে, আমি আপনারা বলছি, আপনাদের সহ্য শক্তি দেখাচ্ছেন মণিপুরের হচ্ছে না, ঘটনা। আমাদের হ্যাঁ। গণতন্ত্রের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের ক্ষমতার বল প্রয়োগ করতে চাই না, আমরা এটা আমাদের মানে আমরা এজেন্ডা, এই এজেন্ডাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের মাধ্যমেই পরিবর্তন হবে। একটা এবং বাংলার মানুষ, আমি বলছি হ্যাঁ, একটা হ্যাঁ, সেকেন্ড দাদা, আমি একটা সেকেন্ড, বাংলার মানুষ আজকে যেভাবে 40% মানুষ, সেখানে প্রধান বিরোধী দল এবং 2,36,00,000 মানুষ তারা বিশ্বাস করেছে যে বিজেপি পারবে একমাত্র আমাদেরকে রক্ষা করতে। তো এই জায়গা দাঁড়িয়ে প্রধান বিরোধী দল তো বিজেপি এমনি এমনি হয়নি। বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আর মাত্র 3% ভোট, যেহেতু বাইনারি ইলেকশন, 3% ভোট পেলে বিজেপি সরকারে আসবে। আমি আপনার সঙ্গে একবার শুধু দ্বিমত পোষণ করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2,36,00,000-রও বেশি মানুষ, তার কারণ অনেক মানুষ এই গণতন্ত্রে নির্বাচন Correct. কমিশনের তদারকিতে না, আমি ভোট দিতে existing, পারেননি। হ্যাঁ। এখন 2026-এ কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল তাকে যদি সাপ লুডুর মইতে উঠতে হয়, তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে ওদেশের বাংলাদেশের মৌলবাদীদের যদি দিকে। রাজনীতি বলো, রাজনীতি করতে গেলে আগে মানুষের ভরসার জায়গাটাই তো আসতে হবে। গত 10 বছর ধরে প্রতিটা পশ্চিমবঙ্গের প্রতিটা দপ্তরে এত দুর্নীতি হয়েছে এবং তার প্রত্যেকটা সম্পর্কে ওয়াকিবহাল থেকেও বিন্দুমাত্র কোনো রকম কোনো ওই দুটো পয়সা আটকে দেয়া, কদিন আটকে দেয়া, আবার তাকে রিলিজ করে দেয়া, দুজনকে এই ভরসার জায়গাটা তুমি যদি না আনতে পারো, তাহলে সাপ লুডো দাঙ্গা, বাংলাদেশ ভেঙে পাকিস্তান হয়ে যাওয়া, পশ্চিমবঙ্গ দাঙ্গা লাগা এ করে কোনো কিচ্ছু হবে না। কারণ ভরসার জায়গাটা করতে গেলে কিছু অ্যাকশন নিতে হবে বিজেপিকে, যেটাতে মানুষ আর এদের মানে বিজেপির ওপর আর কোনো ভরসার জায়গা খুঁজে পাচ্ছে না। যে বিজেপিকে দিয়ে আমি তৃণমূলকে সরাবো, এই ওয়ান লাইনারটা এখন আর কেউ ভরসা করে না, বিশ্বাসও করে না। তাতে তুমি যতই দাঙ্গা করো, যতই বাংলাদেশে যাই হোক, যতই ওখানে ইসকনের সন্ন্যাসীকে আটকে রাখুক, মা বোনেদের হেনস্থা করুক, তাদের ওপর অত্যাচার করুক, মেরে এটা ফেলুক, কেন বিয়ে মনে করুক, হচ্ছে ভারতীয় কিচ্ছু তো হবে জনতা না। পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তাহলে কি বঙ্গ বিজেপিকে সাবালক মনে করছে না, যে রাজত্বের দায়িত্ব এখন দেওয়া যায় না, তার থেকে কংগ্রেস এবং সিপিএম বা বামেদের দূরে রাখতে আপাতত তৃণমূলই থাকুক? ওদের দূরে রাখতে তৃণমূল থাকুক বা অন্য কোনো কারণে তৃণমূল থাকুক, কি কারণে তৃণমূল থাকুক সেটা তো আমরা জানি না, কিন্তু এটা ঠিক কেন্দ্রীয় বিজেপির কাছে বঙ্গ বিজেপির থেকে তৃণমূল অনেক বেশি স্বস্তিদায়ক জায়গা। কেন? কারণ তাদের তুমি এইমাত্র রমারওয়ালার কথা বললে, তো এখানে তো রমারওয়ালা লাগে একটা, তুমি সেই তুলনাটা করতে গেলে তাহলে এখানে কোনো রাজনৈতিক দল থেকে একজনকে তো বলতে হবে, একটা মুখ লাগবে যার উপর ভরসা করবে, সেই জায়গাটাই তো তৈরি করতে পারেনি। তার থেকে সমস্তভাবে যে সাপোর্টটা আজকে দাঁড়া আরেকটা বলি তোমাকে, তুমি জানো 2011 সাল অবধি আমি চশমা জামা যাবতীয় পরে দেওয়া, যদি সিপিএম এরও পরে নি আমি, তা ছেড়ে দাও। 2011 সাল অবধি আরএসএস এর এখানে কতগুলো শাখা অফিস ছিল জানো? সবগুলো গণশক্তির খবর জানো? আমরা সবই জানি। 650। আর এখন কত সেটাও জানি। এখন কত? তাহলে কি করে এটা তো গণশক্তির খবর নয়, এটা গণশক্তি বা ওই রেড স্টার বা মুক্তর কিছু খবর নয়, এগুলো কতগুলো শাখা আছে। তাহলে এই যে ভরসা, যেটা আমি নিজের কাউকে দিয়ে করাতে পারছি না, আউটসোর্সিং মোড, মানে আমার যে লোকজন তাহলে তো আছে বলতে তারা হবে নয়। তাহলে তো বলতে হবে পৃথিবীর বৃহত্তম পার্টিটি খুব মানে উদার পার্টি। অন্য মাল্টিন্যাশনাল কোম্পানি হলে এখানে তো ব্রাঞ্চ অফিস রাখতোই না, পুরোপুরি ফ্র্যাঞ্চাইজিতে দিয়ে দিত। স্কলার পার্টি তো না পুরোপুরি তোমাকে তো মনিটরিং, তোমাকে তো এই প্রতিদ্বন্দ্বিতা রাখতেই হবে, তোমাকে দেখাতে হবে, তো মানুষকে তো বলতে হবে একটা কিছু, তার মানে যে আমি লড়ছি। নীতিটা ওরকমই, চোরকে বলা চুরি করো আর গৃহস্থকে বলে সজাগ থাকো। একদম। আমি একবার যাচ্ছি, এবার কিন্তু উনি সত্যিকারের বামপন্থী, হ্যাঁ পিঞ্জলদা বামপন্থী, এতক্ষণ ছিলেন হচ্ছে মানে আমি ফিরদৌস শামীমের কাছে যাচ্ছি। আগের বার আমি বাংলা জানতে চাইতে আগের পর্বে প্রশ্ন করেছিলাম, প্যালেস্তাইনের জন্য মিছিল বেরোয়, ভিয়েতনামের জন্য বেরোয়, বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে বেরোয় না। তারপরেই দেখলাম অদ্ভুত একটি ঘটনা ঘটলো, অবশেষে বাংলাদেশে নড়ে চড়ে বসলেন বামপন্থীরা, তারাও মিছিল বার করলেন, শুধু জুড়ে দিলেন এদেশ এবং ওদেশের যে কোনো দেশেরই সংখ্যালঘুদের উপর নির্যাতন। এটা কি খুব দরকার ছিল? যখন একটা জাতি, একটা দেশ
সে উদ্বিগ্ন যে সংখ্যালঘু পাশের প্রতিবেশী দেশে এইভাবে পীড়িত হচ্ছে, তখন নিজের দেশকে টেনে এনে কোথাও ছোট করা হলো না? দেশভক্তিতে বামেরা আবার পিছিয়ে গেল না? একদমই নয়। প্রথমে বলি, আপনি বললেন তো, এবং বাংলাদেশ সিচুয়েশন নিয়ে সিপিআইএম এর পলিট ব্যুরোর যে স্টেটমেন্ট, আমি চাইলে আপনাকে পড়েও শোনাতে পারি, কিন্তু তার আগে বন্ধু জ্যোতি একটা কথা বলছিলেন ভাই, যে ওই ক্লিন এক্সচেঞ্জ চাই, এবং ক্লিন এক্সচেঞ্জ হলে শ্যামাপ্রসাদের আদর্শে তো বর্তমানে যারা রয়েছেন তাদের ক্লিন এক্সচেঞ্জে কতগুলো নমুনা দিই। আচ্ছা, শেখ হাসিনা তো বর্তমানে ভারতবর্ষে আছে, গাড়ি বাড়ি পাচ্ছে তো। হাসিনা ধর্ম কি? মুসলিম, তো ইসলাম ধর্মাবলম্বী। অবশ্যই। বাংলাদেশ থেকে যারা স্বাধীনতার পরের থেকে এসছে, যে সমস্ত হিন্দু উদ্বাস্তু, আমি নাম করবো হিন্দু উদ্বাস্তু, তাদের কতজনকে বিজেপি গাড়ি বাড়ি দিয়েছে বলুন? বিজেপির বর্তমান কেন্দ্রের সরকার কবে এই বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের গাড়ি বাড়ি দেবেন? এবং কে দেবেন? নরেন্দ্র মোদী দেবেন, শুভেন্দু অধিকারী দেবেন, অমিত শাহ দেবেন, বাড়িতে পৌঁছে দেবো। দ্বিতীয়, এবার বলি যে আপনি বলছেন তো যে এখানে শুভেন্দু অধিকারী বাবু বলছেন যে ভিসা বন্ধ করে দাও, বাংলাদেশের সমস্ত কিছু সাপ্লাই বন্ধ করে দাও। আচ্ছা, আদানির ইলেকট্রিসিটি সাপ্লাই কবে বন্ধ হবে? নাকি শেখ হাসিনাকে আজকে গাড়ি বাড়ি সিকিউরিটি দিয়ে আজকে যদি ভবিষ্যতে কোনোদিন শেখ হাসিনার সরকার তৈরি হয়, আদানির ওই ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য বেশি হারে নরেন্দ্র মোদীর বন্ধু পাবেন বলে আজকে হাসিনাকে গাড়ি বাড়ি দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর বিজেপিকে ফেস করতে হবে। এবার বলি, এই যে বলছিলেন না তৃণমূলে কতটা ওরা একটু নরম, তার উদাহরণ কতগুলো দিলেই পরিষ্কার হয়ে যাবে। আজকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি বেল পেয়েছেন ইডি মামলায়, সিবিআই এর মামলা রয়েছে। এই কালীঘাটের কাকুকে এই যে ধরেন কণ্ঠস্বরের নমুনা 4 মাস ধরে ইডি তারা নমুনা কোনোভাবে কালেক্ট করতে পারছিলেন না, আদালতে আমাকে মামলা করতে হয়েছে। এবং শুধু তাই না, যেটা 4 মাস ধরে ইডি পাচ্ছিল না, 4 ঘন্টায় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়ে সেটা করানো সম্ভব হয়েছিল। কেন পাচ্ছেন না? যেখানে আপনি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে পারেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে পারেন, সরাসরি প্রমাণ থাকা সত্ত্বেও এই রাজ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একবার ডাকা হয় না কেন? যে শিক্ষক দুর্নীতিতে একের পর এক প্রমাণ রয়েছে। বলুন যে নরেন্দ্র মোদী বা অমিত শাহরা কোনো স্টেটমেন্ট দেবেন না। তার কারণ খুব পরিষ্কার, যে এখানে রাজনৈতিক অঙ্ক রয়েছে। দেখুন, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, বলবেন কোর্ট মনিটর তদন্ত হয় মানে এই নয় যে আদালত তদন্ত করে, তদন্তকারী সংস্থায় তদন্ত করে। এবং শুধু তাই না, তদন্তের স্যাংটিটি রক্ষার জন্য সেই তদন্ত প্রক্রিয়ায় আদালত ইভেন সুপারভাইজ করতে পারে, মানে মনিটর করতে পারে, কোনো সুপারভাইজ করতে পারে না। অর্থাৎ এই ইনভেস্টিগেশনের কোনো প্রসিডিওরে আদালত ইন্টারভিন করে না। সম্পূর্ণরূপে এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ওয়ার্ক। যদি কেন্দ্রের তদন্তকারী সংস্থা তদন্ত করে, এই দায়ভার তাদের নিতে হবে। যে সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও একবারের জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই বা ইডির দপ্তরে তার কোনো ডাক আসে না? তার কারণ খুব পরিষ্কার, যে বোঝাপড়ার অঙ্ক রয়েছে। অবশ্যই বোঝাপড়ার অঙ্কেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে কবে ডাক পেয়েছে, তারপরে আর সকালে ভুলে গেছে। ইডি তো প্রেস রিলিজ দিয়েছিল, আর তো প্রেস রিলিজ দেয় না। অবশ্যই আমি জ্যোতির কাছে যাব, এক নজরে দেখে নেব ঠিক কি হয়েছে আদালতে আজকে। কালীঘাটের কাকু আপাতত জামিনে মুক্ত কেন, একবার দেখে নেব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন মঞ্জুর হলো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। 2023 সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন্দ্রীয় 2 তদন্তকারী সংস্থা তারা এই মামলার তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। এবং এই কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু একাধিক জলঘোলা হয়েছিল, এবং এই কালীঘাটের কাকুকের মধ্য করেই মূলত অনেকেরই নাগাল পেতে পারত সিবিআই বা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অর্থাৎ আর্থিক দুর্নীতিতেই মূলত তদন্ত শুরু করেছিল সিবিআইয়ের পাশাপাশি ইডি। এবং সেই মামলায় দীর্ঘ সময় আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তার ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়, এবং সেই পরীক্ষা নিরীক্ষার পরেও অনেকটা সময় কেটে গেলেও এখনো পর্যন্ত এই মামলাতে কালীঘাটের কাকুর সূত্র ধরে সিবিআই বা ইডি নতুন করে কিন্তু কোনো তদন্ত অগ্রগতি করতে পারেনি। এমনটাই কিন্তু আদালতে জানিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। এবং সেই জায়গা থেকেই
আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে এবং ইডি মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। প্রথম শর্ত হচ্ছে তিনি যে মোবাইল ফোনটি ব্যবহার করবেন তার ফোন নাম্বার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলবে সেই বিচার প্রক্রিয়াতে নিয়মিত তাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং তার পাশাপাশি তিনি অর্থাৎ নির্দিষ্ট থানা অর্থাৎ যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে সেই নিম্ন আদালতের যে থানা এলাকা রয়েছে সেই থানা এলাকার বাইরে যেতে পারবে না। এবং শুধু তাই নয়, আরো শর্ত আরোপ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কোনোভাবেই সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না এবং কোনোভাবেই নথি নষ্ট করতে পারবে না, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে ইডি মামলায় জামিন পেলেও এখনো পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। যতক্ষণ না সিবিআই মামলায় জামিন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি জেলের বাইরে আসতে পারবেন না। এখন দেখার বিষয় ইডি থেকে জামিন পাওয়ার পরে সিবিআই মামলায় তিনি নতুন করে জামিনের আবেদন করেন কিনা এবং আদালত এ বিষয়ে তার জামিন মঞ্জুর করে কিনা। কলকাতা হাইকোর্ট থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাব, কারণ খুব রহস্যময় পরিবেশ। কেন্দ্রীয় এজেন্সি তারা মানচিত্রে খুঁজে না পাওয়া বা মানচিত্রে খুঁজতে গেলে রীতিমতো গ্লোব নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, সেই রকম দ্বীপের সন্ধান পেয়ে যান, সেখানে তারা উড়ান ধরে চলে যেতে পারেন, কিন্তু তারা আবার কলকাতার বিভিন্ন জায়গা চিনতে পারে না। বিশেষত দক্ষিণ কলকাতায় তাদের ভৌগোলিক জ্ঞান অত্যন্ত সীমিত। এ সমস্ত অনেক ধরনের রহস্য আছে। আজকে রাত্রেবেলায় আমি আপনাদের বলতেই পারি দিল্লি এবং কলকাতাতে কেউ কেউ আজকে অসম্ভব স্বস্তিতে আছেন, কারণ একদিকে নারদা সারদা কোনো ক্রমে সেই জায়গা থেকে একটা সুনিশ্চিত একটা তদন্ত প্রক্রিয়া কতটা স্থবির হবে এ বিষয়ে তারা নিশ্চিন্ত ছিলেন। আজকে কালীঘাটের কাকুর ক্ষেত্রেও তারা সেইভাবেই একই কায়দায় নিশ্চিন্ত হচ্ছেন। অনেকে বলছেন মিশন অ্যাকমপ্লিশ, অর্থাৎ মিশন সম্পন্ন হয়েছে। কেউ কেউ বলছেন না, এর পেছনেও তো কারণ আছে, সব কিছুর মূল্য চোকাতে হয়। এখন মূল্যটা কি? সেটিংয়ের সুবিধা না সুবিধার সেটিং? আমি সরাসরি চলে যাব বক্তাদের কাছে। আমি প্রথমেই চলে যাব শুভময় মৈত্র মহাশয়ের কাছে। শুভময় বাবু, আপনি তো দেখলেন, পরিষ্কার শুনতে পেলেন যে এই মুহূর্তে না ছাড়া পেলেও অন্তত ইডির অত্যন্ত কালীঘাটের কাকুর কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল এই মামলা, সেই মামলা থেকে আপাতত জামিন পাচ্ছেন। যদিও আইনি ভাষায় একটি মামলায় জামিন পেলেও আপাতত মুক্ত হচ্ছেন না। আমার ধারণা অচিরেই সেখানেও তিনি সুবিধা করে নিতে পারবেন। আপনার কি মত? দেখুন, রোমারালার কথা হচ্ছিল তো, তা সেখানে তার একটা কথা আছে, টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইজ টু হেট নাথিং। অর্থাৎ সবকিছু যেটা হচ্ছে সেই মানুষটির দিক দিয়ে যদি দেখেন, একজন মানুষ, তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল এবং ভারতবর্ষের যে ব্যবস্থা, আইনি ব্যবস্থা, তদন্তের যে ব্যবস্থা, তার মধ্যে দিয়ে তিনি জামিন পেয়েছেন। সুতরাং তার কাছ থেকে এই জিনিসটি তার পক্ষে, প্রত্যেকটি ভারতবাসীর যেমন বিচার পাওয়ার অধিকার আছে, বিচার পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার আছে, তিনি ছাড়া পেয়েছেন। এবার এই জায়গায় যে রাজনৈতিক প্রসঙ্গটা আসছে, সেই রাজনৈতিক প্রসঙ্গটা এক, বহু চর্চিত, এবং দুই, ক্লিশে। সেটা কি? সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সেটিং এর তত্ত্ব। দেখুন, রাজনীতিতে এই সেটিং তত্ত্ব আলোচনা হয় এবং আমরা যারা মোটের ওপর রাজনীতি বিশ্লেষণে মনে করি যে গণতান্ত্রিক একটি দেশে রাজনীতি বিশ্লেষণ করতে গেলে শাসকের বিরুদ্ধে কথা বলা উচিত, এবং সেখানে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস, এই দুটিই তো শাসক। ফলে সাধারণভাবে তাদের যে কি কি ভুল হচ্ছে, তাদের কি সমালোচনা করা যায় দেখতে গেলে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, একটা বড় সময় ধরে যেভাবে কংগ্রেস কেন্দ্রে এবং সিপিএম রাজ্যে এবং খুব শান্তিতে পশ্চিমবঙ্গে রাজত্ব চলেছে বহু বছর ধরে, ঠিক একই রকম ভাবে এখন কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল নিয়ে আলোচনাটি চলছে। এবং আপনি যে স্বস্তির নিঃশ্বাসের কথা বলছেন, সেটা তো সত্যিকারের আমাদের পক্ষে জানা সম্ভব না কে কে ফেলছেন, কিন্তু এটা একেবারে পরিষ্কার যে বাকি অন্যান্য কারণের সঙ্গে যে কারণগুলি আজকে ঘটছে, তাতে বিজেপি যোগ তৃণমূলের যে ভোট সংখ্যা বা বিজেপি যোগ তৃণমূলের যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা কিন্তু অপটিমাইজ হচ্ছে। গত লোকসভা নির্বাচনের আগে যখন মনে হয়েছিল যে বামপন্থীরা তুলনামূলকভাবে হয়তো একটু ভালো ফল করতে পারেন, তারা তাদের মতো লড়াই করেছেন, কিছু জায়গায় মোটের ওপর ভোট পেয়েছেন, কিন্তু দাগ কাটতে পারেননি। অর্থাৎ এই যে
আলোচনার নিরিখে যে সেটিং এর প্রসঙ্গ আসছে, এবং যার প্রচুর কারণ আছে সেটিং নিয়ে কথা বলার, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে ভোটারদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী বাদ দিয়ে, যাদের ভোট হয়তো বড় জোর 10% তারা ভোট দেনও কম, তার বাইরে যে মানুষগুলি তাদের কাছে পৌঁছচ্ছে না। ফলে আমি এই জায়গাটাই যাব যে হ্যাঁ, সেটিং তত্ত্ব বিশ্বাস করার অত্যন্ত কারণ থাকতে পারে, সেই নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ প্রচুর চলবে, কিন্তু তার নিরিখে পশ্চিমবঙ্গের খুব ছোট একটি বুদ্ধিজীবী মধ্যবিত্ত সমাজের বৈঠকখানার বাইরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এই সেটিং তত্ত্ব একেবারেই সাড়া জাগাতে পারছে না। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। একবার চলে যাব খুব দ্রুত কিঞ্জলদার কাছে। কিঞ্জলদা, একদিকে বাংলাদেশের সংখ্যালঘুরা উৎপীড়ন হচ্ছে, তাদের প্রতি অত্যাচার বাড়ছে, ক্রমশ ছবিটা স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে অনেকের কাছে, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। এবং এটাও আমি বিশ্বাস করি বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছেন যাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এই ধরনের ঘটনা। সেখানকার বিদ্বজনেরাও আছেন, সেখানকার উদার মুক্তি কথা বলা বা যাদের বলা হয় মুক্তিমনা তারাও রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কোথাও এই রাজনৈতিক সমীকরণে যেখানে দুর্নীতিটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে না, শাসকে কোথাও একটা সমীকরণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে একের পর এক দুর্নীতিতে মুক্ত করে দেওয়া কিছু ব্যক্তি এবং কিছু গোষ্ঠী, অবশ্যই কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক সুবিধার জন্য, আর অন্যদিকে বাংলাদেশে মৌলবাদীরা কি করবেন সেই দিকে তাকে রাজনীতিটা করে দেওয়া, এছাড়া বিরোধীদের এই মুহূর্তে কিচ্ছু করার নেই। তুমি এইমাত্র বললে যে মিশন অ্যাকমপ্লিশড রাজনীতি ক্ষেত্রে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মিশন অ্যাকমপ্লিশ না, কিন্তু মিশনের অভিমুখটা বোধহয় একটুখানি পাল্টেছে। এ সপ্তাহে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, স্বামী বলতে পারবে। ওই শিক্ষা দুর্নীতি নিয়ে 5th চার্জশিটটা জমা দিয়েছে সিবিআই, এবং তাতে একদম প্রথম দিকে নাম আছে লিপস অ্যান্ড বাউন্সের। এটা কিন্তু এতদিন হয়নি, 4টে চার্জশিটে জমা পড়েনি। যেদিন ওই তৃণমূলের কর্মসমিতি বা ওই যাই হোক একটা মিটিং হলো, তারপরে 5টা জমা পড়লো এবং তাতে কিন্তু ওই নামটা পড়লো। সেই জন্য আমার মনে হয় যে অভিমুখের কিছু হেরফের ঘটে। অ্যাকমপ্লিশমেন্ট এটা একটা রাজনীতি একটা সম্ভাবনার শিল্প, সব সময় নতুন কিছু না কিছু ঘটছেই। তাই কোন দিকে যাবে বা কি যাবে সেটা আমরা এক্ষুনি বসে এটা বুঝতে পারবো না। এটা হয়তো অন্যভাবে এবার আর 10 দিন 15 দিন এটারও একটা অন্য অভিমুখ থাকতে পারে, অভিঘাত থাকতে পারে, অন্য একটা মাত্রা আনতে পারে। যেমন মহারাষ্ট্রে আমরা ভাইপো পাওয়ার কথাটা খুব চলছে, মানে পাওয়ার এবং ভাইপো একই সঙ্গে, পাওয়ারের দুটো অর্থ। আমি এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতেই আসছি যে মানে হতেই পারে যে ইন্টারনাল যে জিওপার্ডি হয়ে আছে এখানে, সেইটাকে করবার মানে সেইটাকে কেউ নিজের হাতে পুরো ক্ষমতা নিয়ে আসার জন্য বা কন্ট্রোলটা আরো বড় করার জন্য দিল্লি তাকে হেল্প করছে। তো এইটা মানে সেটিং, শুভময় বাবু যে সেটিং এর কথাটা বললেন, মধ্যবিত্ত শ্রেণী কিন্তু সেটিংটায় বিশ্বাস করে এবং তার বাইরে হাজার লোকেও বিশ্বাস করে। কিন্তু যেটা যার জন্য ভোটটা অন্য জায়গায় যাচ্ছে না সেটা হচ্ছে ভরসা। বিশ্বাস আর ভরসা দুটো আলাদা জিনিস। আমি ভরসা করে অন্য লোককে ভোট দেবো, আমার বাড়িতে এসে 50,000 টাকা চাঁদা চাইবে, আমার রাস্তায় যাবার রাস্তা কেটে দেবে, জলের কল কেটে দেবে, আমি কেন শুধু ওকে ভোট দেবো? বিশ্বাস করলেও ভরসা মানে আমার পাশে বিজেপি দাঁড়াবে বা অন্য বিরুদ্ধ দলগুলো দাঁড়াবে। এই যে তোমার এর আগের বিধানসভায় পোস্ট পোল ভায়োলেন্সের জন্য এত হলো, কি হলো? সিবিআই হলো, অমুক হলো, সেই লোকগুলো যাদের যা যাবার চলে গেছে। সেই জন্য বিশ্বাস করলেও ভরসা করতে না পারার কারণে ভোটটা ট্রান্সফার হচ্ছে না। খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আমি একবার দ্রুত চলে যাব ফিরদৌস শামীমের কাছে। কোথাও কি আপনি মনে করছেন তাহলে, আমি কিঞ্জলদার কথা এবং শুভময় মৈত্র যে কথা বললেন, আমি সেই কথা সুর ধরেই বলি যে এটা তো ঠিক কথা, এখন খুব ক্লিশে হয়ে গেছে সেটিং শব্দটা 2019-এর পর থেকেই শুরু হয়ে গেছিল। প্রথম দিকে বামেরাও এই কথাটা বলতো না, যখন থেকে আমরা বলছি বা অনেক সাংবাদিকরা বলছেন। তা এই যে একদিকে একটা সমীকরণ, অন্যদিকে একটা ভাঙা গড়ার খেলা, এবং একদিকে দুর্নীতি, অন্যদিকে মৌলবাদীদের প্রতি ভরসা রাখা, অর্থাৎ বাংলাদেশে তুমি যত উৎপীড়ন করবে তত ডিভিডেন্ড বা আমি এখানে তো আর সুবিধা পাবো,
এটাই কি তাহলে 2026-এ কোথাও আমরা একটা রোড ম্যাপের অন্তত শুরুটা দেখতে পাচ্ছি? দেখুন, আপনি দুটো ঘটনা বললেন, একটা হচ্ছে এই ইনভেস্টিগেশন, অনগোয়িং ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশন। এই আপনি কি মনে করেন যে তদন্ত চিরতরে সলিল সমাধি হতে চলেছে? না, সেটা হতে দেব না। তার কারণ হচ্ছে, দেখুন, এই মামলাটি বিশেষ করে এই কালীঘাটের কাকু, এই মামলাটি যে কালীঘাটের কাকু বলে বিখ্যাত, এই মামলাটি অ্যাকচুয়ালি করেছিল সোমেন নন্দী, যার মামলাকারীর আইনজীবী হিসেবে আমি অ্যাপিয়ার করেছি। আমার সেই রাতের কথা মনে পড়ে, সারা রাত জেগে আমার ড্রাফটিং করা এই সোমেন নন্দীর। ফলে এই সোমেন নন্দী এবং ওই প্রতিটি পদক্ষেপ হয়েছে, এবং প্রতিটি পদক্ষেপে ওই রিয়াকশন করে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজার সোমেন নন্দী মামলা সে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটা, আবার এই মিউনিসিপ্যালিটি স্ক্যাম সেটা নিয়ে ছোটা। ফলে এই নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা যেটুকু রয়েছে এই বিশেষ করে এই মামলার ক্ষেত্রে, তাতে আমার সত্যতে পীড়া দেয়। এই যে ধরুন, যে জিনিস 4 মাস ধরে হলো না, 4 ঘন্টায় হয়ে গেল। 2 বছর আগে একটি ইন্ট্রিম অর্ডার, তার ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন জমা পড়লো না 2 বছর ধরে। আমরা সবাই বুঝি, যারা আমরা প্র্যাকটিস করি, যে কারণ কি। ভাবুন, 2 বছর আগে মানিক ভট্টাচার্য তো এত কিছু করার পরে, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সোমেন নন্দীর মামলায় বলছে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেটই করেনি, 94 জন এমনি জাস্ট রেকমেন্ডেশন লেটার পেয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, নিজেরাও এফিডেভিট করে বলছে। তা সত্ত্বেও সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট, তিনি কিন্তু বেল পেয়ে এখন বাইরে ঘুরছেন। কেন? তার কারণ সিবিআই একটা ওই সুপ্রিম কোর্টে একটা স্টে হয়েছে, তার ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন 2 বছর ধরে এটা করতে পারেননি, কারণ ওই ইডির তদন্তে তারা এখনো পর্যন্ত ওই কানেক্টিভিটি প্রমাণ করতে পারেননি। তাই সিবিআই এর যেহেতু স্টে হয়ে আছে, তিনি গটগট করে জেল থেকে বেরিয়ে এলেন। আমরা এর মানে বুঝি যে কেন 2 বছর ধরে একটা 2 পাতার ওই ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন করা গেল না। অত্যন্ত পরিষ্কার যে কোথাও না কোথাও ইনভেস্টিগেটিভ এজেন্সি যতই কোর্ট মনিটর্ড হোক, পলিটিক্যাল সেটিং আছে এবং সেটি এক্সিকিউটিভ লেভেলে আছে। তার কারণ ইনভেস্টিগেশন এটা একটা এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এখানে জুডিশিয়াল ইন্টারভেনশন হয় না। ফলে এর সুযোগ আমাদের যে সাংবিধানিক ফ্রেমওয়ার্ক, তার সুবিধা নিয়ে রাজনৈতিক কারবারিরা এর সুবিধা নিচ্ছে। এটা আমি একজন ওই কোনো পন্থী হিসাবে বলছি না, আমি এই মামলার আইনজীবী হিসেবে আমি অত্যন্ত ব্যথিত এই কারণেই যে এখনো পর্যন্ত এই ছেলেমেয়েরা যারা বঞ্চিত, এখনো বঞ্চিতই রয়ে গেছে। আর যারা বেনিফিশিয়ারি, একদল হচ্ছে টাকা নিয়ে বেনিফিশিয়ারি, আর একদল হচ্ছে চাকরি নিয়ে বেনিফিশিয়ারি, উভয় বেনিফিশিয়ারি, আর একদল রাজনৈতিকভাবে বেনিফিশিয়ারি। এই 3 পক্ষই এখনো পর্যন্ত বেনিফিটটা এনজয় করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবং এই যে আমরা ওই সিবিআই ইডি তদন্ত, ওই যে ইনভেস্টিগেশন হয়, এখন আমাদের বলে যে তোরা তো খেটে খেটে এই সিবিআই ইনভেস্টিগেশন, ইডি ইনভেস্টিগেশন হবে, আসলে তো লাভবান হবে এই 3 পক্ষ, এবং বেশি লাভবান হবে এই রাজনৈতিক কারবারিরা। তারা এটিকে রাজনৈতিক হাতিয়ার তৈরি করবে এবং নিজের ওই যে পদক্ষেপগুলো হবে, তখন ওটিকে ওই হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে। দেখুন, বাংলাদেশের যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেটা মানবতা বিরোধী। আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে অন্য দেশে হলে, বাংলাদেশ বাদ দিয়ে অন্য দেশ হলে বামপন্থীরা সক্রিয় হয়, এই ক্ষেত্রেও আপনাকে ওই পলিট ব্যুরো স্টেটমেন্ট বললাম, সেখানে নির্দিষ্টভাবে বলাই হয়েছে যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের ওই যে ধর্মস্থানে আক্রমণ হচ্ছে, সেটা নিন্দনীয়। আমি বলছি যে ভারতবর্ষেও যা ঘটছে সেটাও সমভাবে নিন্দনীয়, এবং যেটা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এবং আজকে যেহেতু 6 তারিখ, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, এবং সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন, অত্যন্ত সকলের দ্বারা, মানে আমি বলতে পারবো ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড বিচারপতি নরিম্যান সাহেব, তিনি যা বলেছেন সেটা কিন্তু আমাদের উদ্বিগ্ন করে। যে জুডিশিয়ারির যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু প্রশ্নের বাইরে থাকবে না। খুবই উদ্বেগের কথা। আমি একেবারে শেষ মুহূর্তে জ্যোতির কাছে চলে যাব। জ্যোতি, না এটা তো অস্বীকার করার জায়গা নেই যে ইডি সিবিআই দক্ষিণ কলকাতাটা ভালো চেনে না, কিন্তু তারা বিমান ধরে, উড়ান ধরে গ্লোবে আমার খুঁজে পেতে অনেকক্ষণ সময় লেগেছে এমন দ্বীপে তারা পৌঁছে যেতে পারেন। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমার তাদের দক্ষতা নিয়েও কোনো রকম আমার সন্দেহ নেই সাংবাদিক হিসেবে, কিন্তু তা সত্ত্বেও কাজ করতে না দিলে কী করে করবেন তারা? কিন্তু প্রশ্নটা হচ্ছে কতটা পথ হাঁটলে তবে পথিক বলা যায়, আর কতটা এই রাজ্যে, আপনি তো মানছেন দুর্নীতি হয় এই রাজ্যে, এটা তো মানছেন, তাহলে আর কতটা মানে এই দুর্নীতি দিয়ে তো কিছু হবে না,
যা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আপনাদের একমাত্র এই মুহূর্তে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশে মৌলবাদীরা কিরকম তাণ্ডব করে, সেই অনুযায়ী আপনাদের রোডম্যাপটা তৈরি করতে হবে। ঋতু, আমি যখন মানে আমি মনে হয় একবারই বললাম, সবাই মোটামুটি দুবার না, না, সবাই তো দুবারই আমি বলেছে। নিশ্চয়ই একটু টাইমটা বেশি পাবো, আশা করি অন্ততপক্ষে না, আপনার বলুন কাছ থেকে। বলুন, না তো সময় আমি এক এক শেষ। করে উত্তর দিই। সেটা হচ্ছে, এই ভারত যখন পৃথিবীতে ইহুদিরা প্রত্যেকটা জায়গায় আক্রান্ত হয়েছে, এই ভারত এমন একটা ভূখণ্ড তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং ইহুদিরা তাদের পার্লামেন্টে আপনার রেজুলেশন করে বলেছে যে থ্যাংক ইউ ইন্ডিয়া, ইউ আর দ্য অনলি কান্ট্রি হুইজ হ্যাভ গিভেন আস দ্য শেল্টার্ড। আমরা নাজিবুল্লাহর ফ্যামিলিকেও এখানে আশ্রয় দিয়েছি। তো তাই নয়, আমরা দালাই লামার ফ্যামিলিকেও আশ্রয় দিয়েছি, শুধু শেখ হাসিনা নয়, শামীমদা। আর আপনি উদ্বাস্তুদের কথা বলছিলেন, আর উদ্বাস্তুদের হয়ে কথা বলার জন্য আমরা যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনার চেষ্টা করলাম, তখন আপনারা ওই ক্যাকা সিসি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বিভিন্ন ভাবে সংখ্যালঘুদের আমি বলছি, আমি বলিনি, তারপরে আমি বলবেন। তো সিএ একটা ঐতিহাসিক বিল, ঐতিহাসিক অ্যাক্ট ইনফ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার আইন। সেই নাগরিকত্ব দেওয়ার আইনে নাগরিকত্ব ছিনিয়ে নেবে বলে ভয় দেখিয়ে যেভাবে আমি বলছি, ধরুন আজকে এই ভারতবর্ষ আপনার সেকুলারিজম, প্লুরালিজম, কোএক্সিস্টেন্সে বিশ্বাস করে। তার কারণ হচ্ছে এই ভারতবর্ষ হচ্ছে হিন্দু মেজরিটি, এবং যে হিন্দুরা বিশ্বাস করে বহুত্ববাদে, বসুদেব কুটুম্বকম, এই 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 মতবাদে বিশ্বাস করে। আপনি বলুন হিন্দুদের একটু তারপর শুভময়ের কাছে গিয়ে শেষ করবো। তাহলে উনি বলুন। তো এই যে বহুত্ববাদে যে বিশ্বাস করে, এটা আমাদের ডিএনএ তে রয়েছে। সেই জন্য দেখুন না, আজকে মুসলিম পার্সেন্টেজ এখানে বেড়েছে। আজকে আপনি বলুন যে যেভাবে হিন্দুদের পরে আক্রমণের শিকার হতে হচ্ছে হিন্দুরা বাংলাদেশে, তাসলিমা নাসরিনকে কে পুড়িয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই যে সিএ এর সময় আপনার থানাগুলোকে কে চালিয়েছিল, আপনার রেল লাইনগুলোকে কারা পুড়িয়েছিল, মানে মাথায় টুপি দিয়ে কারা পুড়িয়েছিল, আমি জিজ্ঞাসা করতে চাই এই বাংলাতে একের পর এক হামলা কারা করেছিল, তারা কি মৌলবাদী নয়? যেমন ভাবে মৌলবাদী শক্তি ঋতদা, যেমন ভাবে মৌলবাদী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে, একই ভাবে এই পশ্চিম বাংলার বুকেও মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। একেবারে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই একদম। এবং আপনি এই যে সিবিআই ইডির প্রসঙ্গে বলা হচ্ছিল, ফিরদৌস দা মানে অত্যন্ত বরিষ্ঠ সাংবাদিক, আমি বলছি শুনুন, মানে সাংবাদিক নয়, মানে 30 সেকেন্ডে উত্তরটা দিয়ে দেবো। জানেন যে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর, তার ভাইপো চোর, তার এন্টার সবকিছুই চোর। তা সত্ত্বেও আপনারা দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জোটের মিটিং করেছেন। এক, দুই হচ্ছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে, ইডি যখন ডেকেছে, তখন আপনারাই বলেছেন, আপনাদের ডি রাজা বলেছে যে দিস ইজ এ ক্লিয়ার স্টেট অফ পলিটিক্যাল ভেন্ডেটা। আপনাদের কোন স্ট্যান্ডটা ঠিক? আপনাদের ডি রাজা ঠিক নাকি ফিরদৌস শামীম ঠিক? এটা বাংলা শামীম ঠিক, এইটা হচ্ছে আপনার বাংলার মানুষ জানতে চায়। আমি একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করব। না, স্ট্যান্ডটা খুবই ক্লিয়ার আছে, কারণ শুনুন, কোথাও নেগোসিয়েশনটা সবার সামনে হয়, কোথাও টেবিলের তলা হয়, এইসব রাজনীতিতে হয়, মানে ফিশ ফ্রাই সেটিংটা হয়, ফিশ ফ্রাই হয়, অনেক কিছু হয়, ফিশ ফ্রাই হয়, কয়লা হয়, গরু, এগুলো সবই খাওয়ার খুব, মানে আমার তো মনে হয় গরু কয়লা ফিশ ফ্রাইয়ের থেকেও সুস্বাদু। যারা খান তারা বলেন বলে আমার ধারণা, তা নাহলে করবেন কেন? ধরা পড়বেন, তাও করবেন, এত নেশা। আমি একবার সোজা চলে যাবো শুভময় মৈত্রর কাছে। দেখুন, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত, ফলে এটা নিয়ে কোনো তর্কের জায়গাই নেই। সারা বিশ্ব জুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই চলে না, এবং যারা আধিপত্যবাদী, যারা রাজনৈতিক আধিপত্যবাদী, তারা অবশ্যই যখনই ক্ষমতায় আসেন তখন চেষ্টা করেন যাতে নিম্নবিত্ত মানুষের সুবিধে না হয়, এবং সেই নিয়ে চিরন্তন লড়াই। কিন্তু রাজনৈতিক আধিপত্যবাদের সঙ্গে মৌলবাদের পার্থক্য করতে গিয়ে যে জায়গাটায় হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদের দ্বন্দ্বটা আসে, সেটা সংখ্যায়, এবং এই কারণেই এদের তুলনা করা যায় না। হিন্দু মৌলবাদ থাকার সম্ভাবনা শুধুমাত্র ভারতবর্ষে, কারণ একটিই দেশ। অন্যদিকে মুসলিম মৌলবাদ আসার সম্ভাবনা অনেক রাষ্ট্রে, কারণ পৃথিবীতে অনেকগুলি দেশে মুসলিমরা সংখ্যাগুরু। ফলে এই দুটি বিষয়কে তুলনা করার সময় আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে, এবং আমাদের সোজা কথায় বলতে হবে যে কোনো আধিপত্যবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াই যেন জারি থাকে, সেই স্বরগুলো যেন শুনতে পাওয়া যায়। ভারতবর্ষে
এখনো সব শট স্তব্ধ হয়ে যায়নি, এবং আমরা চাইবো বাংলাদেশেও যেন সব শট স্তব্ধ না হয়ে যায়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। হিজবুত তাহরির ওনার কথা শুনবেন না। যে ভাই বললো যে ডি রাজা স্টেটমেন্টের জন্য, মানে অ্যাজিব যেন ডি রাজা স্টেটমেন্টের জন্য বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে না। অবশ্যই, তোমাদের অবশ্যই, দলের যদি অবশ্যই। ডি রাজা- আমাদের ডি সময় রাজা একেবারে স্টেটমেন্টের শেষ। উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়- আমি শুভময় মৈত্র যে কথা বললেন, আমার পরিসমাপ্তিতে যা বলার ছিল তিনি বলেই দিয়েছেন। তবে একটা বিষয়, এই প্রথম ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের সঙ্গে আমি একমত, মৌলবাদীদের সংখ্যা ক্রমশ বাড়ছে উপমহাদেশে। তার কি রং সে নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন, কিন্তু এটা খুব গভীর উদ্বেগের। মৌলবাদীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। আপাতত শেষ করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। দুর্নীতির সঙ্গে মৌলবাদীর এই সম্পর্ক নিয়ে আরও আমরা বক্তাদের নিয়ে আসব। তার কারণ অনেকে বলছেন 2026-এর রোড ম্যাপ কারোর আঁকা রয়েছে, খসড়া তৈরি হচ্ছে, ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে এই দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে। বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, বিশ্লেষণ এবং যুক্তির জন্য। শুভময়দা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি।